নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, নাম রহস্যময় লিপস্টিক, লেখক দেবদত্ত ব্যানার্জি। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প, রহস্যময় লিপস্টিক। লিপস্টিকের প্রতি আমার বরাবর একটু অন্যরকম দুর্বলতা আছে। নানা সিডির নানা কোম্পানির লিপস্টিকের কালেকশন রয়েছে আমার ঘরে। সাজতে আমি খুব একটা সময় নেই না, তবে লিপস্টিকটা বেশ সময় নিয়েই লাগাই। সেদিন আমার প্রিয় লিপস্টিকটা পরেই গেছিলাম ইন্টারভিউটা দিতে। একটা নতুন এয়ারলাইন্সের ইন্টারভিউ। সবে গ্র্যাজুয়েশন শেষ করেছি, কি করব ভাবছিলাম। ঋতুজা আমাকে এই খবরটা দিয়েছিল। আমরা দুজনেই গেছিলাম ইন্টারভিউ দিতে পার্ক স্ট্রিটের এক হোটেলে। প্রায় 300 মেয়েকে ডেকেছিল ওরা। 50 জনকে প্রথমে নেবে বলেছিল। আমার জীবনের প্রথম ইন্টারভিউ এটা। একটু টেনশন তো ছিলই। এক একটা মেয়ের কনফিডেন্স দেখে আমি অবাক হচ্ছিলাম। একটি মেয়ে প্রথম থেকেই খুব বকবক করছিল নিজেকে চূড়ান্ত স্মার্ট প্রমাণ করার জন্য। মেয়েটার নাম দিয়া। প্রচুর জানে বিভিন্ন ব্যাপারে, কিন্তু ইন্ট্রোডাকশন রাউন্ডে দেখা গেল ও সবে ফার্স্ট ইয়ারে পড়ে, গ্র্যাজুয়েশন হয়নি। তবুও ওর কনফিডেন্স লেভেল দেখে অবাক হচ্ছিলাম আমরা। চূড়ান্ত ঝাড়াই বাছাইয়ের পর ওরা বিকেলে 50 জনের লিস্ট বার করেছিল। লিস্টের নিচের দিকে ঋতুজা ও আমার নাম দেখে যে কি আনন্দ হয়েছিল বলে বোঝাতে পারবো না। পরের সপ্তাহে মুম্বাইতে আমাদের ট্রেনিং শুরু হবে বলে দিয়েছিল কোম্পানি। দিয়াকে ওরা নিয়েছিল দেখে ভালো লাগছিল। ফেরার পথে একটু নিউ মার্কেটে ঢুকেছিলাম টুকটাক শপিং করতে। ব্যাগের দোকান রাস্তায় প্রায় পুরোটাই দখল করে নিয়েছে। নানা ধরনের হকারের ভিড় রাস্তা জুড়ে। এর মধ্যেই একটা বাচ্চা ছেলে এসে বলছিল, দিদি লিপস্টিক চাইয়ে ক্যা? দোকান ছাড়াও নিউ মার্কেটের সামনে এদের কাছ থেকে আমি এর আগেও 2-1 লিপস্টিক নিয়েছি। মনে হয় চোরাই মাল, কোনো বড় দোকান থেকে ঝেড়ে এখানে বিক্রি করে। কিছু কমে পাওয়া যায় বলে আমি নিয়েও নেই। ওর হাতে 2টো লিপস্টিক ছিল। ওই ভিড়ের এক কোনায় দাঁড়িয়ে আমি দেখলাম ওগুলো কমন কালার। ওদিকে ঋতুজা তাড়া দিয়েই চলেছে। ওর খুব খিদা পেয়েছে। চলেই যাচ্ছিলাম, ছেলেটা বলল, একবার দেখিয়ে দিদি, একটা নতুন লিপস্টিক। কোম্পানির নামটা একদম নতুন, রংটাও বেশ অন্যরকম, কালচে লাল বা মেরুনের মাঝামাঝি, রক্তের মতো, একটু উজ্জ্বল অথচ ড্রাই ম্যাট। দুবার হাতে লাগিয়ে ছেলেটাকে দাম জিজ্ঞেস করলাম। 200 টাকায় জিনিসটা নিয়েই নিলাম। কেএফসিতে ঢুকে ঋতুজা বকবক করছিল কিভাবে রাস্তা থেকে লিপস্টিক কেনা উচিত নয়, কে জানে কার ইউজ করা। আমি পাত্তা না দিয়ে ছোট্ট আয়না বের করে ততক্ষণে লিপস্টিক ঠোঁটে লাগাতে ব্যস্ত। রংটা সত্যি আনকমন। এত উজ্জ্বল লালচে মেরুন আগে পাইনি কখনো। রাতে বাড়ি ফিরেই যখন খবর দিলাম যে সিলেক্টেড, মা আর বোন খুব খুশি হয়েছিল। বাপি শুধু বলেছিল, আর একটু পড়াশোনা করে অন্য কোনো লাইনে গেলে হতো না? এসব উটকো এয়ারলাইন্সের ভবিষ্যৎ নেই তেমন। সরকারি চাকরির পরীক্ষায় বসো, সিভিল সার্ভিসে যাও, এই চাকরি করে কি হবে? আমারও জেদ চেপে গেছিল। প্রথম চাকরি পেয়েছি নিজের চেষ্টায়, এটাই করব। অনেক রাত অবধি গল্প করতে করতে শুতে এলাম নিজের ঘরে। বোন একতলায় গেস্ট রুমে পড়াশোনা করে রাত জেগে, এইচএস দেবে সামনেই। মাঝরাতে কেমন একটা চাপা অস্বস্তিতে ঘুম ভেঙে গেছিল। এসির আলোটা জ্বললেও ঘরটা কেমন গরম লাগছিল। গ্যাস কমে গেছে বোধহয়।
উঠে এসিটা বন্ধ করে জানালা খুলে দিলাম। একটু বারান্দায় দাঁড়িয়ে দেখলাম বোনের ঘরে তখনও আলো জ্বলছে। ঘড়িতে রাত 2টো। বাথরুম করে জল খেয়ে শুতে যাচ্ছিলাম। আয়নার দিকে চোখ পড়তেই চমকে গেলাম। কাচের গায়ে লাল রং দিয়ে লেখা রয়েছে সাবধান, বিপদ। তাড়াতাড়ি বড় আলোটা জ্বেলে আয়নার কাছে গিয়ে দেখি আমার স্বাদের নতুন লিপস্টিক দিয়ে কে লিখে রেখেছে এই শব্দ দুটো। একটা ওই টিস্যু দিয়ে মুছে দিয়ে ভাবছিলাম কে লিখল, বোন না বাপি? আর কেউ তো আসেনি ঘরে। মা লিখবে না এসব। লিপস্টিকটা রয়েছে ড্রেসিং টেবিলে, ওটা দিয়ে লিখলেও তো ভোতা হয়নি মাথাটা। এসব চিন্তা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে উঠে দেখি লেখাটা আবার ফুটে উঠেছে। তবে তবে কি রাতে মুছিনি ঠিক করে? ঘুমের ঘোরে ভুল হতেই পারে। আবার মুছে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সারা দিন আর মনে পড়েনি ঘটনার কথা। সেদিনও মাঝরাতে ঘুম ভেঙে গেল। আবার দেখি আয়নায় লেখা কথা দুটো। এবার লাইট জ্বালিয়ে ভালো করে দেখলাম লিপস্টিকটা দিয়ে লেখা। নতুন লিপস্টিকটা খুলে দেখলাম মাথাটা একটু থেবড়ে গেছে। কিন্তু আমার বাড়ির কেউ এমন কেন করবে আমার সাথে? বোন নিজের পড়া নিয়েই ব্যস্ত, আর বাপি এমন মজা করার লোক নয়। তবে কি মা? কিন্তু কেন? পরদিন সকালে আয়নাটা পরিষ্কার করে লিপস্টিকটা ব্যাগে ভরে নিলাম। সেদিন আমাদের কিছু ডকুমেন্টসের জন্য অফিসে ডেকেছিল। আমি আর ঋতুজা একটা ওলা বুক করে ওয়েট করছিলাম পাড়ার মোড়ে। আগের দিন সারা রাত বৃষ্টিতে জল জমেছে বিভিন্ন জায়গায়। হঠাৎ একটা গাড়ি বিচ্ছিরিভাবে আমায় ভিজিয়ে দিয়ে গেল। ঋতুজার গায়েও লেগেছিল অল্প নোংরা। বাধ্য হয়ে ঘরে এলাম পোশাক বদলাতে। আকাশ ভেঙে এমন বৃষ্টি নামলো যে আর বেরোতেই পারছিলাম না। অফিসে ফোন করলাম শেষ পরের দিন যাব বলে। প্রাকৃতিক দুর্যোগ বলে ছাড় দিল ওরা। দেখতে দেখতে যাওয়ার দিন এসে গেল। এয়ারপোর্টে সবাই এসেছিল। ওরা 10 জন করে 5টা দল করেছিল। আমি ঋতুজা একটা দলেই ছিলাম। মুম্বাই পৌঁছে প্রথম দিন দারুণ কাটল। কিন্তু পরদিন সকালে উঠে দেখি আয়নার কাছে লেখা বিপদ, ফিরে যাও। ওই লিপস্টিকটা দিয়েই লেখা। ভাগ্যিস ঋতুজা দেখেনি। আমি কাঁপা কাঁপা হাতে লেখাটা মুছে ভাবতে বসলাম কে লিখতে পারে। বাড়ির ঘটনাটা আমি ঋতুজাকেও বলিনি। তাহলে সেদিন আমাদের 10 জনের ট্রেনিং শুরু হলো। 3 দিন ট্রেনিংয়ের পর আমাদের 10 জনকে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে পাঠানো হবে দুবাই। প্রথম দিন ট্রেনিং শেষে হোটেলে ফিরে দেখি আবার সেই কাঁচের উপরে লেখা সাবধান পানি। লেখা আছে ফিরে যাও, বিপদ। ভাগ্যিস ঋতুজা নিচে ছিল। ও আসার আগেই মুছে ফেললাম। কিন্তু ভাবতে বসলাম এবার আমার লিপস্টিক ব্যবহার করে কে এমন লিখতে পারে? রুমের চাবি আমার কাছে ছিল, ঋতুজা আমার সাথেই ছিল, আর ওই একটা লিপস্টিক বারবার কে ইউজ করছে? মাথাটা কাজ করছিল না। বারান্দায় গিয়ে দাঁড়ালাম। সমুদ্রের ভেজা বাতাসে যদি মাথা কাজ করে। খেতেও গেলাম না রাতে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছিল। ঘরটা কেমন কুমুট লাগছে। এসিটা বাড়িয়ে ফোনটা টেনে নিলাম। পরপর কতগুলো হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকছে মনে হবে। একটা আননোন নাম্বার থেকে বেশ কয়েকটা মেসেজ দেখে পড়তে শুরু করলাম। প্রথম মেসেজে একটা 2 বছরের পুরনো পেপার কাটিং। 6টি মেয়ে মুম্বাই এয়ার হোস্টেসের ট্রেনিং নিতে এসে নিখোঁজ। কেঁপে উঠলাম ভেতরে ভেতরে। দ্বিতীয় পেপার কাটিংয়ে 8টি মেয়ে নিখোঁজ। শেষটায় আবার 5টা মেয়ের খবর। শেষ পেপার কাটিংটা দেখি চমকে উঠলাম। আমি, ঋতুজা সবাই রয়েছি খবরে। তারিখটা 1 সপ্তাহ পরে। এটা কি করে সম্ভব? এত অ্যাডভান্স পেপার বের হয় নাকি?
খবরটা পড়ে হাত পা কাঁপছিল। এটা একটা বড় গ্রুপ, এভাবে মেয়ে পাচার হয়, কিন্তু কে আমায় এভাবে অ্যালার্ট করছে? ঋতুজাকে ডেকে তুললাম, সবটা দেখালাম। ঘুম চোখে প্রথমে ও কিছু মানতেই চাইছিল না। মেসেজগুলো দেখে ও থম মেরে গেছিল। বলল, এই জন্যই ওরা ভাগে ভাগে ট্রেনিং রেখেছে। এখন উপায়? সাথে সাথে মেসেজ ঢুকল, কাল পুলিশে জানাও, পালিয়ে যাও। এর পরের ঘটনা বেশ অন্যরকম। পরদিন ট্রেনিংয়ের জন্য বেরিয়ে আমরা দুজন সোজা থানায় যাব ভেবেছিলাম, কিন্তু ওদের গাড়িতেই উঠতে হলো। একা কোথাও যাওয়ার পারমিশন নেই। যে হোটেলে ট্রেনিং হচ্ছিল সেখান থেকে লাঞ্চের সময় পালিয়ে থানায় গিয়ে সবটা খুলে বললাম। মেসেজ দেখাতে গিয়ে শুধু ওই অ্যাডভান্স মেসেজটা পেলাম না খুঁজে। থানার অফিসারটি খুব ভালো ছিল, আমাদের সব কথা মন দিয়ে শুনে বলল, গ্যাংটাকে বহুদিন ধরে খুঁজছি। এদের কাজ এতটাই নিট আর ক্লিন, হাত লাগাতেই পারছিলাম না। আমাদের থানায় বসেই ওরা রেড করেছিল হোটেলে। বাকি মেয়েগুলোও বেঁচে গেছিল, তবে অন্য গ্রুপের 10টা মেয়ে ততক্ষণে পাচার হয়ে গেছিল বিদেশে। এরা এভাবেই দীর্ঘদিন ধরে নাম বদলে বদলে মেয়ে পাচার করত। কখনো চাকরির লোভ দেখিয়ে, কখনো নার্সিং ও অন্য কোনো কিছুর ট্রেনিংয়ের নাম করে এভাবেই বাইরে পাচার হতো শিক্ষিত মেয়েরা। আমাদের সাক্ষ্য নিয়ে কলকাতায় পাঠিয়ে দিয়েছিল মুম্বাই পুলিশ। কলকাতায় ফিরে লিপস্টিকটা আর খুঁজে পাইনি। ব্যাগ থেকে হাওয়া। নিউ মার্কেট এরিয়ায় গিয়ে সেই ছেলেটাকেও বহু খুঁজেছি, না আর পাইনি। আর মেসেজগুলো যে নম্বর থেকে এসেছিল মুম্বাই পুলিশ পরে জানিয়েছিল ওটা ইনভ্যালিড নাম্বার, অস্তিত্ব নেই। সিমটা কলকাতার তৃষা রায় বলে কারোর নামে নেওয়া হয়েছিল। 2 বছর হলো ওটা ইনভ্যালিড। আমি একজন তৃষা রায়কে চিনতাম আগে। সেদিন বহুদিন পর ঘুমের ভেতর তৃষাদিকে স্বপ্নে দেখলাম। আমার মামা বাড়ির পাশে থাকতো তৃষাদি। শুনেছিলাম এয়ার হোস্টেসের চাকরি নিয়ে বাইরে চলে গেছিল 2 বছর আগে। পরদিন সকালে উঠেই মামা বাড়িতে ফোন করেছিলাম। 2 বছর আগেই তৃষাদি নাকি হারিয়ে গেছিল চাকরি করতে গিয়ে। ওর বিধবা মা যখন খোঁজ করতে গেছিল এয়ারলাইন্সটা নাকি বলেছিল ওনার মেয়ে ওদের স্টাফ নয়, ওই নামে কেউ চাকরি করে না ওদের কাছে। তৃষাদি লিপস্টিক পরতে খুব ভালোবাসত। স্বপ্নে সেদিন ওই কালচে মেরুন লিপস্টিকটাই পরেছিল। তবে কি ও আমাদের বাঁচাতেই এসেছিল? আজ আমার গল্পের এখানেই সমাপ্তি বন্ধুরা। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।